বউ ঠাকুরানীর হাট ছবি করতে গিয়ে পরিচালক নরেশ মিত্র উত্তম কুমারকে বলেছিলেন যে নরেশবাবু যখন গোরা সিনেমা করেছিলেন সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর তাকে কথা প্রসঙ্গে এই বউ ঠাকুরানীর হাট গল্পের চিত্ররূপ দিতে বলেছিলেন। তিনি নাকি কবির সেই নির্দেশ পালন করতে চলেছেন। অবশেষে উত্তম কুমার সেই ছবিতেই কাজ করতে শুরু করলেন। নরেশ মিত্র তাকে অভিনয়ের শিক্ষা দিয়ে এমনভাবে সাহায্য করলেন যা উত্তম কুমার কোনোদিন ভুলতে পারেননি। 1953 সাল মুক্তি পেল 74.5। তারপর এই একই বছরে আরও 3খানা ছবি মুক্তি পেল উত্তম কুমারের, নবীন যাত্রা, বউ ঠাকুরানীর হাট এবং লাখ টাকা। 74.5 মুক্তি পেল প্যারাডাইস সিনেমায়, যেখানে বাংলা সিনেমা মুক্তি পেতই না। এই হাউজে বাংলা সিনেমা মুক্তি পাওয়া মানে একটা বিরাট ব্যাপার। এমপির কর্তৃপক্ষ সেই কৃতিত্ব অর্জন করলেন। তারা ফলাও করে বিজ্ঞাপন দিলেন। তখন উত্তম কুমারের মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ কর্তৃপক্ষ উত্তম কুমারের নামটা বিজ্ঞাপনে দিতে চাইলেন না। অনেক অনুরোধ করলেন, তবুও তারা উত্তম কুমারের কথায় কোনো আমল দিলেন না। ছবি মুক্তি পেল, সাংবাদিকরা ছবির সমালোচনা করলেন। একটি নামকরা কাগজ লিখল, রামপ্রীতির ভূমিকায় উত্তম কুমারকে বেশ স্মার্ট দেখা গেল, অভিনয়ও স্বচ্ছন্দ। এতেই উত্তম কুমারের মন ভরে গেল। কিন্তু বিজ্ঞাপনে তার নাম ছিল না। বিজ্ঞাপনে লেখা ছিল যে প্যারাডাইস চিত্রগৃহে বাংলা ছবি। তারপর লেখা ছিল তুলসী চক্রবর্তী অভিনীত একটি ছবি। সেখানে উত্তম কুমার কেউ না যেন, তাই বিজ্ঞাপনে তিনি ঠাঁই পাননি। যাই হোক, 74.5 ছবিটি ভীষণভাবে দর্শকরা নিল, খুব হিট করলো। বাকি ছবিগুলি এক বছরের মধ্যেই, মানে ওই একই বছরে কয়েক সপ্তাহের মধ্যে বাকি ছবিগুলি ফ্লপ করে গেল। 4খানা ছবির মধ্যে 3খানাই ফ্লপ। একটু দুর্ভাগ্য, কিন্তু তিনি আর কি করবেন, তিনি তো তার যেটুকু করার করেছিলেন। যাই হোক, চেনা অচেনা অনেকেই উত্তম কুমারের প্রশংসায় পঞ্চমুখ। বউ ঠাকুরানীর হাট ছবিতে তার অভিনয় সবারই ভালো লেগেছিল। সেই প্রশংসায় তিনি নিজেকে বেশ খুশি খুশি মন নিয়ে ভরিয়ে রাখতে পেরেছিলেন। নরেশ মিত্র পরিচালক, তিনি অনেকের কাছেই উত্তম কুমারের খুব প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন যে উত্তম যে একদিন অসাধারণ অভিনেতা হবে তা আমি বউ ঠাকুরানীর হাট ছবি তৈরি করার সময় খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম। একজন বাধ্য ছাত্রের মতো ও আমার কাছে শিক্ষা গ্রহণ করেছিল। যেটা জায়গাটা বুঝতে পারেনি আমাকে খুঁটে খুঁটে জিজ্ঞাসা করেছে। ওর ধৈর্য দেখে আমি বিস্মিত হয়েছি, খুশি হয়েছি অভিনয়ের প্রতি ওর আন্তরিক শ্রদ্ধা দেখে। অনেকের কাছেই অনেকবার উত্তম কুমারের রসাখ্যাতে নরেশ মিত্র মশাই এই প্রশংসা করে গেছেন, যা ভাবলে তিনি উত্তম কুমার গর্ববোধ করতেন। সেদিনের কথা তার খুব মনে পড়ে। বউ ঠাকুরানীর হাট ছবিতে নায়ককে ঘোড়ায় চড়তে হবে, অথচ উত্তম কুমার তো ঘোড়ায় চড়তে পারেন না। নরেশবাবু খুব চিন্তায় পড়লেন, তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি ঘোড়ায় চড়তে পারবে তো? কথাটা উত্তম কুমারকে খুব ভয় পাইয়ে দিল। তিনি মনে মনে খুব দুর্বল হয়ে পড়লেন। মনে হলো যদি বলি ঘোড়ায় চড়তে পারি না, তাহলে নরেশদা হয়তো আমাকে বাদ দিয়ে দেবেন। তাই সত্যকে স্বীকার করে নেবার মতো মন তখন তার নেই। তাই কি উত্তর দেবেন ভাবছেন। নরেশদা তখন তার পিঠ চাপড়ে বললেন যে বুঝেছি, তা এতে ঘাবড়াবার কি আছে? ঘোড়ায় চড়াটা তো তোমাকে একেবারে আয়ত্ত করতে হবে না, মোটামুটি যদি একটু ওঠানামা শিখে নিতে পারো তাহলেই চলবে। তখন উত্তম কুমারের মনে প্রশ্ন, চলবে কেমন করে? নরেশদা বললেন, কি করে চলবে তাই না ভাবছো? ঠিক আছে, তুমি ঘোড়ায় ওঠা আর নামাটা আয়ত্ত করে নাও, বাকিটুকু আমি ডামি দিয়ে চালিয়ে নেব। কথাটা উত্তম কুমার শুনলেন, তবে তার মনটা ভরল না।
তখন তিনি ঘোড়ায় চড়া শেখার জন্যে খেপে গেলেন। নরেশ তাকে সেই মুহূর্তে কিছু বললেন না, ভাবলেন যে ঘোড়ায় চড়া পুরোপুরি শিখে নিলে সবাইকে অবাক করে দেওয়া যাবে। অবশেষে তার ভাবনাকে বাস্তবে রূপায়িত করে তোলার জন্যে তিনি ঘোড়া চড়া শিখতে লাগলেন এবং কয়েকদিনের মধ্যেই কাজটা আয়ত্ত করে ফেললেন। সেই দৃশ্যের শুটিংয়ের দিন সত্যি সবাই অবাক হয়ে গেল। নরেশদা উত্তম কুমারের এই ব্যাপারটা দেখে খুব খুশি হয়েছিলেন। সবাইকে ডেকে ডেকে বললেন, যেদিন ঘোড়ায় চড়ার সিনটা টেক করলাম সেদিন আর ডামির প্রয়োজন হলো না, পুরোপুরি উত্তমকে দিয়েই দৃশ্যটা গ্রহণ করেছিলাম। আর তার থেকেই আমার মনে হয়েছিল যে উত্তম একদিন খুব বড় অভিনেতা হবে। উত্তম কুমার খুব বড় অভিনেতা হয়েছেন কি না তিনি বুঝতে পারেননি, তবে সেদিন নরেশদাকে তিনি খুশি করতে পেরেছিলেন। নরেশ মিত্রের সেদিনের ভবিষ্যৎবাণী তার জীবনে যে কী মূল্য এনে দিয়েছে তা তিনি কাউকে বোঝাতে পারতেন না। যাই হোক, পরপর 3টে ছবি ব্যবসার দিক থেকে ব্যর্থ হলেও অনেকগুলো ছবিতেই তিনি তখন নির্বাচিত হয়ে আছেন। 2-4খানা ছবির কাজ চলছে, বাকি ছবিগুলো শুটিংয়ের জন্যে প্রস্তুত হচ্ছে। এমন সময় পাবলিক স্টেজে অভিনয় করার জন্যে তাকে ডাকা হলো। স্টেজে অভিনয় করতে হবে জেনে তিনি খুব আনন্দিত হয়েছিলেন, কারণ বাংলাদেশের মঞ্চকে তিনি ছোটোবেলা থেকেই মনে প্রাণে শ্রদ্ধা করতেন। স্টেজের সঙ্গে তাঁর ছিল রক্তের সম্পর্ক। একেবারে স্টার থিয়েটার থেকে তাঁর অফার এলো অভিনয় করার, সেটা 1953 সাল। এই সালেই প্রথম ভারত সরকার ঘোষণা করলেন যে শ্রেষ্ঠ ভারতীয় রাষ্ট্রীয় ছবির জন্যে পুরস্কার দেওয়া হবে, মানে রাষ্ট্রীয় পুরস্কারের প্রবর্তন করা হলো 1953 সালে। যাই হোক, সেবার স্টার থিয়েটারকে নতুন করে সাজানো হয়েছে। স্টার থিয়েটারের মালিক পুরনো স্টারকে ভেঙে একেবারে নতুন করলেন। চারিদিকে প্রচার ছড়িয়ে দিলেন, বঙ্গ রঙ্গমঞ্চের উন্নতি সাধনকল্পে দীক্ষিত রঙ্গালয়। এবারে তারা ঠিক করলেন যে নিরুপমা দেবীর উপন্যাস শ্যামলীকে নাট্যরূপ দিয়ে সেটাকে মঞ্চে অভিনয় করানো হবে। নাট্যরূপ দেওয়ার জন্যে দেবনারায়ণ গুপ্তকে ডাকা হলো। তিনি 1946 সালে যখন উত্তম কুমার ওরে যাত্রী ছবিতে শুটিং করছিলেন, তখনই ইন্দ্রপুরী স্টুডিওতে অন্য একটা ফ্লোরে ওই দেবনারায়ণ গুপ্তের সঙ্গে উত্তম কুমারের প্রথম দেখা হয়েছিল। তখনও আলাপ হয়নি। যাই হোক, তার সঙ্গে আলাপ না হতেই সেদিন দেবনারায়ণবাবু বলেছিলেন যে রাজনবাবু দেবতাকে জিজ্ঞেস করলেন যে কেমন লাগলো উত্তমের অভিনয়। তখন তিনি বলেছিলেন, বেশ ভালো লাগলো ভদ্রলোকের অভিনয়। দুর্গা দাসের পর মনে হলো ইনি দ্বিতীয় নায়ক। ইনি যদি থাকেন তাহলে বাংলাদেশের ছবির জগতে নায়কের অভাব ইনি পূরণ করতে পারবেন।